Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. ইঞ্জিনিয়ারিং তো শেষ হলো, এবার শুরু হবে আসল যাত্রা, প্রফেশনাল লাইফ। ভাবতেই কেমন একটা উত্তেজনা হচ্ছে, তাই না? এই যে নতুন জার্নিটা, এটাকে যদি একটা অ্যাডভেঞ্চার ভাবা যায়, তাহলে তার ম্যাপটা কি হবে? সেই ম্যাপটাই হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বা আমরা যাকে সংক্ষেপে বলি HRM। চলুন আজ এই ম্যাপটাকেই একটু ভালো করে চিনে নেওয়া যাক, যাতে জার্নিটা আরও সহজ আর ইন্টারেস্টিং হয়ে ওঠে। তো আমাদের আজকের এই জার্নিতে মোট 5টা স্টপ আছে। প্রথমে আমরা দেখব কিভাবে প্রথম চাকরির খোঁজ করতে হয়। তারপর আসবে সিলেকশনের বাধাগুলো পার করার পালা। এরপর কোম্পানিতে জয়েন করার পর প্রথম দিনটা কেমন হয় সেটাও জানব। তারপর দেখব শেখার এবং বেড়ে ওঠার সুযোগগুলো কি, আর সবশেষে কিভাবে নিজের জন্য একটা সলিড ক্যারিয়ার রোডম্যাপ বানানো যায় সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, প্রথম চাকরির খোঁজ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কোম্পানিগুলো ঠিক কিভাবে তাদের জন্য সঠিক লোক খুঁজে বের করে? ব্যাপারটা অনেকটা একটা ক্রিকেট টিমের মতো। যেমন করে একটা টিম নতুন সিজনের জন্য সেরা প্লেয়ার খোঁজে, কোম্পানিগুলো ঠিক সেভাবেই সেরা ট্যালেন্টদের খোঁজে থাকে। কলেজ লাইফ শেষ হওয়ার পর সবার মাথায় একটাই প্রশ্ন ঘোরে, এরপর কি? এটা যেমন আমাদের দিক থেকে একটা বড় প্রশ্ন, ঠিক তেমনি কোম্পানিগুলোর দিক থেকেও একটা প্রশ্ন থাকে। তারা ভাবে আমাদের টিমের জন্য নেক্সট স্টার প্লেয়ার কে হবে? এই দুটো প্রশ্নের উত্তর যেখানে মেলে সেখানেই শুরু হয় চাকরির জার্নি। তো এই যে কোম্পানিগুলো লোক খোঁজে, এই প্রসেসটার একটা ফর্মাল নাম আছে, রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট মানে আর কিছুই না, এটা হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা কোম্পানি চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের একটা বড় লিস্ট বা বলা যেতে পারে একটা পুল তৈরি করে। এই পুলটা যত বড় আর ভালো হবে, সেরা প্রার্থী খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এখন এই প্রার্থী খোঁজার কাজটা কোম্পানিগুলো দুটো জায়গা থেকে করতে পারে। একটা হলো ইন্টারনাল সোর্স বা অভ্যন্তরীণ উৎস, মানে কোম্পানির ভেতর থেকেই কাউকে প্রমোশন দিয়ে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে এনে শূন্যস্থানটা পূরণ করা। ব্যাপারটা অনেকটা, ধরুন ক্রিকেট টিমের কোনো সিনিয়র প্লেয়ারকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো, সে তো টিমকে জানে। আর দ্বিতীয়টা হলো এক্সটার্নাল সোর্স বা বাহ্যিক উৎস, মানে কোম্পানির বাইরে থেকে নতুন লোক নেওয়া। এটা হলো ওপেন ট্রায়ালের মতো, যেখানে বাজার থেকে একদম নতুন ফ্রেশ ট্যালেন্ট খুঁজে আনা হয়। এতে টিমে নতুন আইডিয়া, নতুন জোশ আসে। এই দুটো ব্যাপার মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে। ভেতর থেকে আসা মানে পরিচিত মুখ, আর বাইরে থেকে আসা মানে নতুন সুযোগ। বেশ সহজ, তাই না? তাহলে এবার বলুন তো, একটা কোম্পানির জন্য ইন্টারনাল আর এক্সটার্নাল সোর্স থেকে লোক নেওয়ার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? বেশ, রিক্রুটমেন্টের মাধ্যমে তো অনেক আবেদনকারীর একটা পুল তৈরি হয়ে গেল। এবার শুরু হবে আসল খেলা, মানে সিলেকশন প্রসেস। এই বাছাই পর্ব শব্দটা শুনেই কেমন একটা বাধা বা হার্ডল মনে হয়, তাই না? কিন্তু এটাকে একটা গেমের লেভেলের মতো ভাবুন। একটার পর একটা লেভেল ক্লিয়ার করে ফাইনাল বসের কাছে পৌঁছাতে হবে। এই পুরো সিলেকশন প্রসেসটা আসলে একটা ফানেলের মতো কাজ করে। শুরুতে অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ে, তারপর এক একটা ধাপে কিছু প্রার্থী ছাঁটাই হতে হতে একদম শেষে গিয়ে সেরা কয়েকজন টিকে থাকে। প্রথম ধাপ হলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া, যেটা আপনার প্রফেশনাল বায়োডেটার মতো। তারপর আসে লেখা পরীক্ষা বা সিলেকশন টেস্ট, যেখানে স্কিল মাপা হয়। ওটা পাশ করলে ডাক আসে ইন্টারভিউয়ের জন্য, যেখানে আপনার পার্সোনালিটি আর মোটিভেশন দেখা হয়। এরপর রেফারেন্স চেক, মানে আপনার ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করা। তারপর একটা মেডিকেল টেস্টও হতে পারে। আর এই সব ধাপ পার করতে পারলেই ফাইনাল স্টেপ, জব অফার। আচ্ছা, এই যে সিলেকশন টেস্টের কথা বললাম, এগুলো কিন্তু অনেক রকমের হয়। যেমন অ্যাপটিটিউড টেস্ট দিয়ে দেখা হয় আপনার নতুন কিছু শেখা ক্ষমতা কেমন। অ্যাচিভমেন্ট টেস্ট দিয়ে মাপা হয় আপনি অলরেডি কি জানেন বা পারেন। আবার পার্সোনালিটি টেস্ট দিয়ে আপনার স্বভাব বা চরিত্র বোঝা যায়। এমনকি ইন্টারেস্ট টেস্টও নেওয়া হয়, এটা বোঝার জন্য যে কোন ধরনের কাজ করতে আপনার ভালো লাগবে। মানে কোম্পানি শুধু আপনার ডিগ্রি দেখে না, আপনার পোটেনশিয়াল আর আপনি টিমের সাথে কতটা ফিট করবেন সেটাও দেখতে চায়। কোম্পানিগুলো আসলে দুটো জিনিস খোঁজে। একটা হলো ক্যান ডু ফ্যাক্টর, মানে আপনার কাজটা করার মতো স্কিল বা যোগ্যতা আছে কিনা। আপনার ডিগ্রি, আপনার টেকনিক্যাল নলেজ, এগুলো সব ক্যান ডু এর মধ্যে পড়ে। কিন্তু তার থেকেও জরুরি হলো উইল ডু ফ্যাক্টর, মানে কাজটা করার ইচ্ছা বা মোটিভেশন আপনার মধ্যে আছে কিনা। আপনার অ্যাটিটিউড, আপনার ডেডিকেশন, এগুলো হলো উইল ডু। অনেক স্কিল থাকা সত্ত্বেও যদি কাজের ইচ্ছা না থাকে, তাহলে তো লাভ নেই, তাই না? আচ্ছা, এবার একটু ভাবুন তো, এত সব টেস্ট নেওয়ার পরেও ইন্টারভিউ কেন এত গুরুত্বপূর্ণ একটা ধাপ? তো সব বাধা পার করে জব অফারটা হাতে এসে গেছে, কংগ্র্যাচুলেশনস। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত দিন, কোম্পানিতে ফার্স্ট ডে। এই প্রথম দিনটার অভিজ্ঞতা কিন্তু সারা জীবন মনে থাকে।
আর একটা ভালো কোম্পানির সবসময় চেষ্টা করে এই দিনটাকে নতুন এমপ্লয়ের জন্য স্পেশাল করে তুলতে। এই যে প্রথম দিনের ওয়েলকামিং প্রসেস, এইটাকে বলা হয় ইন্ডাকশন বা ওরিয়েন্টেশন। ব্যাপারটা অনেকটা কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিনের হস্টেল লাইফের মতো, মনে আছে? প্রথম দিন আপনাকে ওয়ার্ডেন সব নিয়মকানুন বুঝিয়ে দেন, সিনিয়রদের সাথে আলাপ করিয়ে দেন, পুরো হস্টেলটা ঘুরিয়ে দেখান। কোম্পানিতেও ইন্ডাকশন ঠিক এই কাজটাই করে, আপনাকে নতুন পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়। একটা টিপিক্যাল ইন্ডাকশন প্রোগ্রামে কি হয়? ধরুন আপনার যিনি সরাসরি বস হবেন তার সাথে আলাপ করানো হয়, টিমের বাকি মেম্বারদের সাথে পরিচয় হয়, পুরো অফিসটা ঘুরিয়ে দেখানো হয়, কোম্পানির পলিসি, নিয়মকানুন, ছুটির নিয়ম, স্যালারি, এসব জরুরি তথ্যগুলো জানানো হয়। আর আপনার কাজটা ঠিক কি, আপনার দায়িত্ব কি সেটাও পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়। তাহলে এবার বলুন তো, একজন নতুন কর্মীর জন্য একটা ভালো ইন্ডাকশন প্রোগ্রামের মূল লক্ষ্যটা কি? তো কোম্পানিতে জয়েন করা হয়ে গেল, সবার সাথে পরিচয়ও হয়ে গেল, কিন্তু এখানেই কি সব শেষ? একদমই না। সত্যি বলতে আসল জার্নিটা তো এখান থেকেই শুরু, মানে ক্রমাগত শেখা আর নিজেকে আপগ্রেড করার জার্নি। আর এখানেই আসে ট্রেনিং আর ডেভেলপমেন্টের কনসেপ্ট। একটা কথা আছে, ডিগ্রি আপনাকে দরজা পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু ক্রমাগত প্রশিক্ষণই আপনার ক্যারিয়ারকে গড়ে তোলে। বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য এই কথাটা ভীষণ সত্যি, কারণ টেকনোলজি এত দ্রুত বদলাচ্ছে যে আজ যেটা নতুন কাল সেটাই পুরনো হয়ে যাচ্ছে, তাই শেখাটা থামিয়ে দিলে চলবেই না। এখন ট্রেনিং আর ডেভেলপমেন্ট, এই দুটো শব্দ শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ট্রেনিং ফোকাস করে আপনার বর্তমান কাজের ওপর, মানে এখন যে কাজটা করছেন সেটা আরও ভালোভাবে করার জন্য যে স্কিল দরকার সেটাই ট্রেনিং। এটাকে ভাবতে পারেন আপনার বাইকের ব্রেক আপগ্রেড করার মতো, যাতে আপনি এখনই ভালো কন্ট্রোল পান। অন্যদিকে ডেভেলপমেন্ট ফোকাস করে ভবিষ্যতের ওপর, এটা আপনার পার্সোনাল গ্রোথ আর ভবিষ্যতের বড় ভূমিকার জন্য আপনাকে তৈরি করে। এটা হলো বাইকের পুরো ইঞ্জিনটাই আপগ্রেড করার মতো, লং টার্মে আরও পাওয়ার আর স্পিডের জন্য। আর এই শেখার পদ্ধতিও কিন্তু অনেক রকমের হয়, যেমন অন দ্য জব ট্রেনিং, মানে কাজ করতে করতে শেখা; জব রোটেশন, যেখানে আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ শেখানো হয়; আবার কোচিং বা মেন্টরিংয়ের মাধ্যমেও শেখা যায়, যেখানে একজন সিনিয়র আপনাকে গাইড করেন। এছাড়া লেকচার, সেমিনার বা কেস স্টাডির মতো অফ দ্য জব ট্রেনিংও আছে। আচ্ছা, এবার একটু চিন্তা করে বলুন তো, ডেভেলপমেন্টকে কেন ট্রেনিংয়ের চেয়েও বড় বা দীর্ঘমেয়াদী একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়? আমরা আমাদের জার্নির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা চাকরি খোঁজা, জয়েন করা আর শেখার কথা বললাম, কিন্তু আসল লক্ষ্য তো শুধু একটা চাকরি করা নয়, তাই না? আসল লক্ষ্য হলো একটা সফল কেরিয়ার গড়ে তোলা, আর তার জন্য দরকার একটা ক্লিয়ার রোডম্যাপ। এই যে ক্যারিয়ার রোডম্যাপ বানানোর প্রসেস, এরই ফর্মাল নাম হলো ক্যারিয়ার প্ল্যানিং। এটা এমন একটা সিস্টেম্যাটিক প্রসেস যেখানে একজন এমপ্লয়ি তার ক্যারিয়ারের গোল সেট করে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করতে হবে তার একটা প্ল্যান বানায়। আর ভালো কোম্পানিগুলো কিন্তু এই প্ল্যানিংয়ে সাহায্য করে। যেমন ধরুন, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কথাই ভাবা যাক। সে হয়তো কেরিয়ার শুরু করল একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে। কয়েক বছর পর অভিজ্ঞতা জমিয়ে সে হতে পারে জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার, তারপর আরও কয়েক বছর পর সিনিয়র ইঞ্জিনিয়ার বা টিম লিড, আর হয়তো 15 বছর পর সে একজন প্রজেক্ট ম্যানেজার বা ডিপার্টমেন্টের হেডও হয়ে যেতে পারে। এটা জাস্ট একটা উদাহরণ। সঠিক প্ল্যানিং থাকলে এইরকম বা এর থেকেও ভালো গ্রোথ কিন্তু সম্ভব। তাহলে কিভাবে নিজের ক্যারিয়ারটা বিল্ড করবেন? প্রথমত, নিজের অ্যাসেট বা শক্তির জায়গাগুলো কি সেটা চিনুন এবং তার উপর ভিত্তি করে এগোতে থাকুন। দ্বিতীয়ত, নিজের লায়াবিলিটি বা দুর্বলতাগুলো কি সেটাও খুঁজে বের করুন এবং সেগুলো কাটানোর জন্য একটা টাইম বেঁধে প্ল্যান বানান। আর সব দুর্বলতা নিয়ে একসাথে কাজ করতে যাবেন না, প্রথমে সেটাকে টার্গেট করুন যেটা আপনার গ্রোথের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। মনে রাখবেন, নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করাটা একটা লাইফলং মিশন। তাহলে আপনার ক্যারিয়ারের রোডম্যাপটা কি তৈরি? দেখুন, আজ আমরা HRM-এর যে কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম, রিক্রুটমেন্ট থেকে শুরু করে ক্যারিয়ার প্ল্যানিং পর্যন্ত, এগুলো জানাটা আসলে আপনার প্রফেশনাল লাইফের জন্য একটা সুপার পাওয়ার। এই দ্রুত বদলাতে থাকা টেকনোলজির যুগে এই জ্ঞান শুধু একটা চাকরি পেতে নয়, বরং নিজের ক্যারিয়ারের আর্কিটেক্ট হয়ে উঠতে সাহায্য করবে। আপনি শুধু সিস্টেমের একটা অংশ নন, আপনি নিজেই নিজের ভবিষ্যতের নির্মাতা। তাই আর দেরি কেন? নিজের জার্নির ম্যাপটা আজই তৈরি করে ফেলুন আর পুরো কনফিডেন্সের সাথে স্বপ্নের দিকে এগিয়ে চলুন।